আমি এই গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছে, বিশেষ করে সাম্প্রতিক সময় ছাত্র জনতা এই গণ অভ্যুত্থানে যারা আত্মাহুতি দিয়েছেন, সেই সমস্ত বীর বিদায়ী ছাত্রদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, যাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ আজকে একটি নিষ্ঠুর দানব স্বৈরাচারী বর্চর সরকারের পতন হয়েছে, যার মধ্য দিয়ে বাংলাদেশের ভাগ্রা আকাশে যে দুর্যোগের ঘনঘটা হয়েছিল সেটি মুক্ত হয়েছে। মুক্ত আকাশে, মুক্ত বাতাসে, মুক্ত পরিবেশে আমরা এখন কথা বলার অধিকার ফিরে পেয়েছি। সেই জন্য তারা হলো বীর। নিশ্চয়ই বিএনপি ক্ষমতায় আসলে তাদেরকে আমরা বীরের মর্যাদা দিব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলের এই শোচনীয় পরিণতি কেন ঘটলো সে সম্পর্কে আপনারা সবাই কম বেশি জানেন। কয়েকটি কারণ তার অন্যতম, সবগুলো কারণ আমি বলবো না। এই সরকার বা স্বাধীনতা উষালগ্নে আমার পিতা সহ ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিল। স্বাধীনতার মূল মন্ত্র ছিল সামাজিক মর্যাদা, গণতান্ত্রিক বাংলাদেশ, শোষণহীন বাংলাদেশ। সেই স্বাধীনতার চেতনা আওয়ামী লীগ ক্ষমতায় এসে ভুলুণ্ঠিত করে দিয়েছে। আওয়ামী লীগের আমলে যতগুলো নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ, স্থানীয় সরকার নির্বাচন, কোন নির্বাচন ছিল না। 2014 সালের ইতিহাস আপনারা জানেন। 153টি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। আপনাদেরকে সাক্ষী রেখে বলি, একটি প্রাইমারি স্কুলের যদি নির্বাচন হয় সেখানেও প্রতিদ্বন্দ্বিতা হয়। আর 2014 সালে এমন একটা নির্বাচন হলো সেখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। হয়েছিল 2018 সাল যখন নির্বাচন ঘনিয়ে আসলো, তখন সবাই আমাদেরকে বলে যে ভাই, ভোট না করলে কেমন করে বুঝবেন ভোট অবাধ না নিরপেক্ষ হবে কি হবে না? আগে ভোটে যান, তারপরে না দেখবেন। আমরা যদিও বলেছি যে হাসিনার দলের লোকে বিশ্বাস করে না, আমরা বিশ্বাস করি কিভাবে? হাসিনা বললেন আমি বঙ্গবন্ধুর কন্যা, আমাকে বিশ্বাস করে। আমরা নির্বাচনে গেলাম। 18 সালে আমার রাজীব ভাই এই আসনের প্রার্থী ছিল। 30 তারিখের ভোট কবে হয়ে গেল? 29 তারিখ রাতে ভোট হয়ে গেল, এমপি হয়ে গেলেন একজন। আসলো 24 সাল, আমরা আন্দোলন করেই যাচ্ছি। আত্মাহুতি দিচ্ছে ছাত্রদল, যুবদল, বিএনপির নেতৃবৃন্দ। বিভিন্ন অঞ্চলে আমাদের লোক শাহাদাত বরণ করেছে। আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচন আপনি দেন, বাংলাদেশের মানুষ বেছে নিবে কে ক্ষমতায় যাবে কে যাবে না। কিন্তু হাসিনা খুব ভালো করে জানে যে বাংলাদেশে যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়, ওনার গোপালগঞ্জের সিটও হুমকির সম্মুখীন হবে। এটা ওনার চেয়ে কিন্তু কেউ ভালো বুঝতো না, উনি সবচেয়ে ভালো বুঝতেন। সে কারণেই উনি ভোট করেছেন এবার আমি, মামি আর দামি, অর্থাৎ ওনারাই। আবাহনী আর মোহামেডানের ফুটবল খেলা, এখন যদিও ফুটবল খেলা আর ওই রকম নেই। স্টেডিয়ামে গিয়ে শুনলেন যে মোহামেডান আসে নাই, তখনই তো দর্শক বাসা স্টেডিয়াম থেকে বের হয়ে যাবে না? তখন ওরা আবাহনী যদি খেলে, সেই খেলা কোনোদিন গ্রহণযোগ্য হবে না, সেই খেলাকে উপভোগ করবে। তা গত 7 জানুয়ারি নির্বাচনী আসনে হয়েছিল ঈগলে আর নৌকায়, হয়েছে না? দুটাই তো আওয়ামী লীগ। রূপ পরিবর্তন হয়েছে। সুতরাং মানুষের আগ্রহ ছিল না, কেন্দ্রে কোনো ভোটার উপস্থিত হয়নি। শেখ হাসিনা প্রতিদিন পবিত্র প্রধানমন্ত্রীর চেয়ারে বসে বলে, জনগণ ভোট দিয়েছে জন্য তো আমি ক্ষমতায় আছি। পৃথিবীর কোন স্বৈর শাসক জনগণের সামনে এত মিথ্যা কথা বলে না।
এ কারণেই তাদের আজকের এই পরিণতি। এই লাগাতার ভোট চুরি, ভোট ডাকাতি জনগণের মতামতের কোনো তোয়াক্কা করে নাই। ফলে কি হয়েছে, বাংলাদেশে একটি লুটেরা রাজত্ব কায়েম করে ফেলেছে। একদম পাটিকা পাড়ার যুবলীগের থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত কেউ বাদ নাই। লুট, সমস্ত লুট। আগে বাদাম বেঁচে খেয়েছে, এখন 3 তলা বাড়ির মালিক হয়েছে। এগুলো জনগণ দেখেছে, বলার সুযোগ পায়নি। আমরা বলি আমাদেরকে জেল দেয়, মামলা দেয়, খুন করে, গুম করে। কিছু কিছু লোক আমরা যখন গাড়ি দিয়ে রাস্তা দিয়ে যাই, হাতিবান্ধা দিয়ে সালাম দিতে চাই এতটুকু করে, দুলু ভাই কেন? ওই সালাম দিলে যদি পাশের লোক দেখে যে দুলু ভাই সালাম দিয়েছে, পরের দিন ওই দোকানে আক্রমণ। আর এখন রাস্তা দিয়ে যাবেন, লোক বলে দুলু ভাই। এটা মানুষের আওয়াজ বন্ধ করে রেখেছিল, মানুষের বাক শক্তিকে কথা বলতে দেয় না। লুট করেছে বাংলাদেশের কোটি কোটি, না এটার হিসাব দেওয়া সম্ভব হবে না। কারণ শেখ হাসিনা নিজে বলেছে, আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। যে সরকারের প্রধানমন্ত্রীর পিয়ন 400 কোটি টাকার মালিক হয়, তাহলে প্রধানমন্ত্রী কত লক্ষ কোটি টাকার মালিক বুঝতে কি আমাদের বাকি আছে? উনি হাসতে হাসতে বলেন, আপনার তো সেদিনে পদত্যাগ করা উচিত ছিল, যে আপনি একটা পিয়নকে ঠিক মতো চালাতে পারেন না, আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী থাকেন কিভাবে বলেন? উনি হেলিকপ্টার ছাড়া নাকি চলেন আপনার পিয়ন। আর একজন বানিয়েছিলেন পুলিশের প্রধান আইজিপি বেনজির। বেনজির মানে যার কোনো নজির নাই। তো ওনার নামের সার্থকতা উনি করেছেন, এমন কাজ করেছেন যে ওনার কোনো নজির নাই। মনে হয় গোপালগঞ্জ ওনার জেলা। আর নাকি 6 মাস আইজিপি থাকলে শেখ হাসিনার যাওয়ার রাস্তাও থাকতো না, গোটাটাই কিনে ফেলেছিল। তো যে দেশের পুলিশের প্রধান, তার দায়িত্ব হলো শৃঙ্খলা রক্ষা করা, দুর্নীতি দমন করা, শিষ্টের কি করবে তা না করে পুলিশ প্রধান যদি আপদমস্তক দুর্নীতিতে নিমজ্জিত হয়, সে দেশের পুলিশ বাহিনী ভালো থাকতে পারে না। সেনাবাহিনীর প্রধান ছিল লেফটেন্যান্ট জেনারেল আজিজ। তার 3 ভাই হলো ফাঁসি কাস্টের আদেশ ছিল। তাকে উনি ক্ষমতা দেখিয়ে তাদেরকে জেলখানা থেকে বের করে বিদেশে পাঠিয়ে দিয়েছিলেন। লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। সেনাবাহিনী হলো আমাদের দেশপ্রেমী, সেনাবাহিনী হলো আমাদের অহংকারের জায়গা, সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক। তার প্রধান যদি বাটপার হয়, চোর হয়, সেই দেশ থাকতে পারে না। বাংলাদেশের বিচার বিভাগ, রাজীব ভাই দাঁড়িয়ে আছেন, কোর্টে থাকেন, আমিও যাই কোর্টে মামলার জন্য। কোনো বিচার আমরা পাইনি। বিচার পাইনি আমার নেত্রী বেগম খালেদা জিয়া। তার বিরুদ্ধে অভিযোগ করলো যে 2 কোটি টাকা নাকি উনি আত্মসাৎ করেছেন এতিমের। বলে সেই 2 কোটি টাকা এখন 9 কোটি টাকা ব্যাংকে। খালেদা জিয়া এটা দেখে নাই, সয়ে নাই পর্যন্ত। প্রতিদিন শেখ হাসিনার টেলিভিশনে বলতো যে এতিমের টাকা মারি খায়, এতিমের টাকা মারি খায়, এতিমের টাকা মারি খায়। মরে মরে শুনি, মরে না। বয়স তো মেলা হয়ে গেছে, কেমন চিকিৎসা চায়? একটা অসুস্থ মানুষকে যিনি ব্যঙ্গ করে, তিরস্কার করে, নিন্দা করে, আল্লাহর গজব তার উপর পড়ে। সেই গজব পড়েছে আল্লাহ। নিরজ্জ একটা শত্রুপক্ষ যদি আহত হয় রাস্তাঘাটে, আমরা সবাই মিলে তাকে হাসপাতালে পাঠাই, জিজ্ঞাসা করি না তুমি আওয়ামী লীগ করো না, বিএনপি করো না, জামাত করো, করি? আর এরকম প্রধানমন্ত্রী কিরকম হিংসা পরায়ণ, চিকিৎসার জন্য এত আন্দোলন করলাম আমরা, তার চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করে না। আল্লাহ যাকে রাখে তাকে মারে কে? আর আওয়ামী লীগ ভাইরা, আপনাদের মা হলো শেখ হাসিনা, আমাদের মা হলো খালেদা জিয়া। তফাৎটা খালি ওজন করে দেখেন, পরিবেশনে আওয়ামী লীগ করবেন কি করবেন না। আমার মা 80 বছর বয়সে 6 বছর জেল খেটেছে। লিভারে কাজ করে না, কিডনি কাজ করে না, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, মৃত্যুর সঙ্গে প্রতিমুক্ত লড়াই করেছে। আমরা বারবার, মাসে 3 বার 5 বার সমস্ত বাংলাদেশ জুড়ে আল্লাহর কাছে তার জন্য কান্নাকাটি করেছি, দোয়া করেছি। তবু শেখ হাসিনার প্রস্তাবে উনি রাজি হয় নাই। শেখ হাসিনা ওনাকে বলেছে যে আপনি রাজনীতি ছেড়ে দেন, আপনি বাংলাদেশের বাইরে চলে যান। উনি বলছে যে না,
আমি বাংলাদেশে মরবো, বাংলাদেশের বাইরে আমার কোনো বাড়ি নাই। যিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জালেরও আপোষ করে নাই, সেটা হলো আমাদের মা বেগম খালেদা জিয়া। আর তোমাদের মা, তোমাদের মা, তোমাদের মা, কোন পৃথিবীর এরকম মা আছে কি সন্তানকে ছেড়ে পালায়? যদি স্বামী স্ত্রীর ডিভোর্স হয়, স্বামী যখন তালাক দেয় বউকে, যাওয়ার সময় স্বামীর বাড়ির কাপড় চোপড় না নিয়ে সন্তানটাকে বুকে নিয়ে চলে যায়। এটা তো মায়ের মানবতা, মার মানবিকতা, মার ভালোবাসা ছেলের প্রতি। রাস্তায় ফুটপাতে খোলা আকাশের নিচে ঘুমায়, তবু সে সন্তানকে কোনোদিন ছেড়ে যায় না। এটা হলো মায়ের ধর্ম। আর তোমাদের মা হলো পালায়। পালাকে কি বলে? পালাটি। তার দল করবেন? এখনো বাহাদুরি করেন, মাথা বের করেন? মাথা বের করেন না। 16 বছর অনেক মাথা দেখেছি, অনেক মাথা দেখেছি, তফাৎ অনেক। ওনার সমস্ত পরিবার দেশের বাইরে, জয় বাইরে, পুতুল বাইরে, ওনার বোন বাইরে, উনি বাইরে, কেউ নেই। বাংলাদেশকে বলে ভালোবাসে। ওনার বাবা হলো সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি। ওনার নাতি বিয়ে করে খ্রিস্টান, ওনার মেয়ের ছেলে টিউলিপ বিয়ে করে খ্রিস্টান, ববি বিয়ে করে খ্রিস্টান। ওরা হলো খাঁটি বাঙালি। ওদের কথা আমাদের শুনতে হয়েছে। সুতরাং মনে রাখতে হবে যে প্রতারণা করলে জাতি কোনো এক সময় তার প্রতিবাদ করেছে। পতনের কারণ আমরা না, তোমার কর্মফল। প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া থাকবে। আপনি যদি থাপড় মারেন, তাহলে আপনি তো খুশি খাবেন। তাই হয়েছে আপনার পিতা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে একজন অন্যতম নেতা ছিলেন, ঠিক আছে, ভালো। উনি তো রাজনীতিবিদ। তো রাজনীতিবিদ হলে তার সমালোচনা শুনতে হবে। সমালোচনা হবে না নবী পয়গম্বরের। আমরা যারা ইসলাম বিশ্বাস করি, কথা ঠিক বলছি? মানুষের সমালোচনা তো হবেই। রাজনীতির সমালোচনা হবে, কর্মের সমালোচনা হবে। বাংলাদেশের সংবিধানে একটি ধারা সন্নিবেশিত করা হয়েছে যে শেখ মুজিব সম্পর্কে কোনো সমালোচনা করা যাবে না। সংসদে দাঁড়িয়ে সংসদ সদস্য বলে হযরত শেখ হাসিনা, বলে নাই? জয়পুরহাটের এমপি, এগুলো মানুষ নীরবে শুনেছে। তো এখন সেই শেখ মুজিবের মুরাল বানাতে বাংলাদেশে 400 কোটি টাকা ব্যয় করা হয়েছে। পাহারা দিয়েছে পুলিশ, পাহারা দিয়েছে বিজেপি, পাহারা দিয়েছে র্যাব। দুর্ভাগ্য জাতি, দুর্ভাগ্য আওয়ামী লীগের। যে গণভবনে তার মুরাল বানিয়ে রাখা হয়েছে, যে পাহারাদার পাহারা দিয়ে রেখেছিল এতদিন, সেই পাহারাদার রশি লেগে ওই মুরাল খান খান করে দিয়েছে। কিসের ভরসা ছিলেন আপনি? কার ভরসা? আমি একটা কথা বলেছিলাম লালমনিরহাট মিশন মোড়ের জনসভায়, যে দেলোয়ার হোসেন সাইদি মারা গিয়েছেন, মৃত্যুর পরে তো তার প্রতি কোনো প্রতিহিংসা করা ঠিক হয়নি। মারা গেলে তো মারাই গেছে। যে কোনো লোক মারা গেলে আমরা জানাজায় গিয়ে বলি লোকটা কেমন ছিল, আমরা সবাই বলি ভালো ছিল, খারাপ থাকলেও বলি ভালো ছিল। তো দেলোয়ার হোসেন সাইদির জানাজাটা কেন ঢাকায় পড়তে দিলেন না? কেন দেন নাই? তার কারণ ছিল যে আপনার বাবার জানাজা হয়েছিল 17টা লোক, দেলোয়ার হোসেন সাইদির জানাজা হয়তো কয়েক লক্ষ। এই একটা কথা বললাম। আর একটা কথা বললাম যে ডক্টর ইউনূসকে পৃথিবীর যত লোক চিনে, আপনার বাবাকে তত লোক চিনে না। সেই জন্য আমার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটির আইনের মামলা। বাংলাদেশের কোনো কোর্ট আমাকে জামিন দেয় না। আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলি আমি ছুটি বেরিয়েছি, ঘরে থাকতে পারি নাই আমি। এই স্বাধীন এই দেশের জন্য আমার পিতা সহ 30 লক্ষ মানুষ শাহাদাত বরণ করেছে। তুমি রাজনীতি করবা, সমালোচনা শুনবা না। তোমরা যে প্রতিদিন প্রতি মুহূর্তে জিয়াউর রহমানকে খুনি 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 বলেছ, অন্যকে যদি সম্মান না করে নিজে কোনোদিন সম্মান পাওয়া যায়। যার জন্য আওয়ামী লীগকে ঘিরে বসেছিল হাইব্রিড নেতারা। আওয়ামী লীগ শেখ হাসিনার টেকি নেতাদেরকে বহিষ্কার করে সুবিধাবাদী লুণ্ঠনকারী দলবাদীদেরকে চতুর্দিকে বসিয়েছিল।
তার সঙ্গে সঙ্গে প্রশাসনকে এমনভাবে বানিয়েছিল, আওয়ামী লীগের লোক যদি একবার বলে জয় বাংলা, ওরা 5 বার বলে দেয় প্রমোশনের জন্য। পুলিশ হলো আমাদের আস্থার প্রতীক, নিরাপত্তা বাহিনী। সেই পুলিশের উপর মানুষের এত ক্ষোভ কেন? তাড়াতাড়ি যাও না। গরমে রে ভাই, আমি পারি না। হ্যাঁ, কাগজটা বুঝে গেছি। এই সময় কারেন্টটা কি বললো কেন? আরে না না, হ্যালো হ্যালো হ্যালো, মাইকেল লাইন আছে স্যার, দেয়নি। হ্যালো, হ্যাঁ ভাই, একটু নিশ্চয় যে কথা বলছিলাম, আওয়ামী লীগকে ঘিরেছিল লুটেরা। নেতৃত্ব শেখ হাসিনা নিজে দিয়েছে, তার প্রধান কিছু সিপাহ সালার ছিল, তার অন্যতম ছিল সালমান এফ রহমান। সালমান এফ রহমানের আগে চেহারা দেখেন নাই? কি ছিল? দাড়ি ছিল, সুন্দর দাড়ি ছিল। যেদিন ধরা পড়লো সেদিন কি দাড়ি ছিল? কোন মুসলমান মৃত্যুর আগে নবীর চিহ্ন কাটতে পারে? হ্যালো ভালো ভালো। তো দাড়ি, এরা হলো প্রতারক, এরা হলো ভণ্ড। দাড়ি রেখেছে, সুন্নত মানে না, বিশ্বাস করে না। আর একটা নাস্তিক, বিচারপতি মানি নাস্তিক, সবসময় ওলামা মৌলানা থেকে রাজাকার বলে। তাকে সেদিন দেখুন কলা পাতার মধ্যে শুয়ে আছে, ওরা আবার হঠাৎ দেখি দাঁড়ি। তাহলে দুইটা দাড়ি ভণ্ড। সালমান এফ রহমান ভয়ে দাড়ি কাটে, তার মানে ভয়ে দাড়ি রাখে। আওয়ামী লীগের এরকম ভণ্ড। প্রচন্ড গরম, বেশি কথা বলবো না। এলাকার একটু কথা বলি। হাতীবান্ধার আপনাদের এমপি সাহেব ছিলেন, নাম বলতে চাই না, নাম বললে আমার ঘৃণা লাগে। আমি যখন উপজেলা চেয়ারম্যান, উনিও তখন উপজেলা চেয়ারম্যান, একসঙ্গে। উনি আমার মুরব্বী, বয়সে বেশি। দুর্ভাগ্য আমার, আমি যখন এমপি হলাম 2001 সালে মন্ত্রী হলাম, উনি তখন এমপি হলে নিয়ে আসেন। এমন কোনো দিন নাই উনি আমার সচিবালয়ে যান নাই। আমার এপিএস এর বাড়ি ছিল আপনাদের হাতীবান্ধার চয়ন, আর আমার পিএস এর বাড়ি ছিল কালীগঞ্জ নূর। চয়নকে ধমক দিত আর নূরকে সালা দিত। উনি নিজে বরাদ্দ নিত আর ওই দুইজনের মাধ্যমে আমার কাছে দরখাস্ত পাঠাতো। আমি দিতে না চাইলে ওরা দুজন আমার বলতো স্যার দেন, স্যার দেন, স্যার আসতেন এমপি সাহেব। আমি কোনো সময় অসম্মান করি নাই, সবসময় দিয়েই গেলাম। দিয়ে আরেকদিন বললেন যে বরাদ্দ তো দেন শুধু স্কুল কলেজ মাদ্রাসা, আমার জন্য কি? সেটা এই সবাই বলতে চাই না। মোশাররফ ভাইরা সাক্ষী, কি ব্যবস্থা আমার জন্য করেছে উনি জানেন, উপরওয়ালা জানেন, মোশাররফ ভাই জানেন। তা আমি একদিন ওনাকে বললাম যে এত বরাদ্দ নিচ্ছেন, আপনার উপজেলা আমি যেতে চাই। তা যাবেন নাকি? আমি যাবো। উপজেলা কোথায় যাবেন? না আপনার বড় খাতায় যাবো। তাই? হ্যাঁ, ওখানে আপনিও থাকবেন, নিশ্চয়ই সাক্ষী রয়েছে, মাইকিং হয়েছিল, আমি প্রধান অতিথি, উনি বিশেষ অতিথি, একে মঞ্চে। সমস্ত লোক ভেঙে গেছে, কিরে ভাই, বিএনপি আর আওয়ামী লীগ একে মঞ্চে? এরকম পরিবেশ আমি সৃষ্টি করেছিলাম, একই মঞ্চে বক্তৃতা করেছি। আলোকিত লালমনিহাট যতগুলো মিটিং ওই স্কুলের সভা হয়েছে, প্রত্যেকটাতে ওনাকে আমি উপস্থিত করেছিলাম, বক্তৃতা দিয়ে দিয়েছি। এই লোক এমপি হয়ে আমার সাথে একদিন প্লেনে আসতে, আমি পাশের সিটে বসছি,
একসঙ্গে 45 মিনিট একসঙ্গে বসেছিলাম। ভাই আমি যে একটা মানুষ, আমাকে চিনুক না চিনুক, পাশের লোকটা কত বলে ভাই আপনি কোথায় যাবেন, বাড়ি কোথায়, 45 মিনিট একটা কথা আমার সঙ্গে বলে নাই। এত এত অপবিত্র হয়ে গেছিলাম আমরা। পক্ষান্তরে উনি বড় বাড়ি বুড়ির বাজারে গিয়েছিলেন অসভ্য ভাষায়, অকথ্য ভাষায় আমার বাবা আমার সম্পর্কে গালিগালাজ করে এসেছিল। মতার সাহেব মনে রাখেন, আমার ক্ষমতা ছিল আপনাকে ওখান থেকে বিতাড়িত করার, আমি তা করি না। জনগণের রোশানলে আজকে আপনার পরিণতি কি হয়েছে দেখেন। কেন করে? আপনার কলেজ বড় খাতা এমপি ভুক্ত হয়নি, বড় বাড়ি কলেজ এমপি ভুক্ত হয়েছিল। আপনি শেখ হাসিনাকে বলেছেন দুলুর বাবার নামে কলেজ হয় আর আমারটা হয় না। বাংলাদেশের সমস্ত এমপি বন্ধ করে দিয়েছিল একটা মাত্র কলেজের কারণে। এই ক্ষমতা, কাপড়, অহংকার আপনি আপনার ছেলে ছাড়া আর আওয়ামী লীগে কেউ নেই যে ভাবনা আপনাকে কোথায় নিয়ে নামিয়েছে সেটা খবর রাখে। আর একটা কথা বললাম দুনিয়াবাসীকে, আমি ছিলাম প্রথম ছোট মন্ত্রী, তারপরে এখানে জিএম কাদের মন্ত্রী হয়েছে, বাণিজ্যিক মন্ত্রী, ফুল মন্ত্রী, তারপরে হয়েছে মোহার সাহেব, তারপরে হয়েছে কাজী নুরুজ্জামান সাহেব, লাগাতার মন্ত্রী ছিল, এক ক্যাবিনেটও ফাঁকা ছিল না। লালমনিরহাটের মানুষের ভাগ্যের কি উন্নয়ন হয়েছে? নিজে মন্ত্রী, বেটা উপজেলা চেয়ারম্যান, বউ ভাইস চেয়ারম্যান, ভাই হলো ইউনিয়নের চেয়ারম্যান, এই ছিল ওদের রাজত্ব। এত সৌভাগ্য লালমনিরহাটের বাসী হয়েছিল, এই রাস্তা দিয়ে আসতে পারি না আজকে আমি। 16 বছর হয়ে গেল, ফোরলেন টেন্ডার হয়ে গেল, ইট পরে, সিমেন্ট পরে, বালু পরে, কিছু কি নাই। কিছু কি আছে? সবাই মনে করতে হবে যে ক্ষমতা চিরদিন কারণ নয়। ক্ষমতার দাপটে কালো চশমা চোখে দিয়ে এমন অন্ধ হয়ে গেছিলেন, বিএনপি অন্ধ হয়েছিল। বিএনপি পাশে বসতে দেন না, বিয়ের দাওয়াত দিলে জিজ্ঞেস করে বিএনপিকে কেউ দাওয়াত দিছে কিনা, যদি দাওয়াত না দেয় সেই দাওয়াতে যায়, দাওয়াত দিলে যায় না। এই অবস্থা তৈরি করা হয়েছে বাংলাদেশে। এখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। কি ছাত্র বৈষম্য আমাদের কাছে নতুন চেতনা দিয়েছে। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মেধা ভিত্তিক মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। আর এই আমলে দীর্ঘ সময় আর একটা কথা না বললেই হয় না, আমাদের জাতীয় পার্টি রংপুরের ভালোবাসাটা, আওয়ামী লীগের যদি দোষ হয় 190 ভাগ, না 10 ভাগ, জাতীয় পার্টির হলো 90 ভাগ। এখন খুব ভালো ভালো কথা বলতেছে জিএম কাদের। তুমি যদি মামলাকে ভয় পাও, গ্রেপ্তারকে ভয় পাও, তোমার রাজনীতি করতে বলে কে? সরকারের কাছে টাকা ভাগাভাগি নিয়ে এই অবৈধ সরকারকে প্রলম্বিত করার মূল দায়ী হলো জাতীয় পার্টি। এখন বয়ান দেয় আমাদেরকে, এদের সম্পর্কে হুঁশিয়ার থাকবে। যাই হোক, এই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গঠনের আমাদের বাচ্চারা যা রক্ত দিল, তারা একটা চেতনা নিয়ে দিচ্ছে। সেই চেতনা আমাদেরকে লালন করতে হবে, ধারণ করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তার বাইরে গেলে হবে না। মঞ্চাগত যে ধ্যান ধারণা রয়েছে তার পরিবর্তন আনতে হবে। আর পরিবর্তন যদি না আনেন, সামনের কোনো খেলায় বিএনপি জিততে পারবে না। যতই বাহাদুর হন, যতই ক্ষমতা ধরা, আওয়ামী লীগ তো বিরাট শক্তিশালী ছিল। যেদিকে তাকাই গাছের পাতাও আওয়ামী লীগ ছিল কয়েকদিন আগে। কি আমের গাছেও আওয়ামী লীগ বলে, কাঠের গাছেও আওয়ামী লীগ বলে। এখন তো আওয়ামী লীগ নাই। অহংকার, ঘৃণা, সেখান থেকে আপনাকে আমাদের বেরিয়ে আসতে হবে। অনেকের ভিতরে একটা ধারণা জন্মে গেছে যে আমরা বোধহয় ক্ষমতায় গিয়েছি। আমরা কি ক্ষমতায় গিয়েছি? আমাদের এখনো বিরোধী দল। জনগণ যাকে নির্বাচিত করবে সে যাবে রাষ্ট্র ক্ষমতা। আমাদের জনগণের কাছে কমিটমেন্ট আছে যে দেশে ভোটাধিকার সুস্থ করবো, আমরা নিরপেক্ষ ভোট হবে। জনগণের কাছে আমাদের ওয়াদা আছে, একটি নির্ভেজাল দুর্নীতিমূলক প্রশাসন আমরা চালু করবো। আমরা দলফেরা করবো না, আমরা মেধাভিত্তিক নিয়োগ দিব। আমরা যদি এখন মনে করি যে আমার তো ভাই অনেক কষ্ট হয়েছে, তুমি ভাই 5 বছর বাড়ি থেকে পালাইছিলাম, 5টা মামলার হাজিরা দিছি, আমার তো একটু করাই লাগে। ঠিক আছে, কষ্ট হয়েছে আমি জানি, বাড়ির ছেলেছিলেন এটাও জানি, বাবা মা অসুস্থ, দেখতে যেতে পারেন নাই এটাও ঠিক, ছেলেমেয়ের মুখ দেখেন নাই 2 বছর এটাও ঠিক। কিন্তু বেগম খালেদা দিয়েছি কি আমি বেশি কষ্ট করছি?
তারেক রহমানের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, তার ভাই কোকো মারা গিয়েছে, তার জানাজা পড়তে পারেনি, তাদের চেয়ে তো আমরা বেশি দুঃখী না। তো ম্যাডাম খালেদা জিয়া প্রথম দিন জনগণের উদ্দেশ্যে 6 মিনিট একটা লিখিত বক্তব্য দিয়েছে, পল্টনে শুনেছেন সবাই। উনি বলেছিলেন যে প্রতিহিংসা রাজনীতি করা যাবে না, সবাইকে শান্ত থাকতে হবে, দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। আপনি ক্ষমতায় যাবেন, ক্ষমতায় যেতে চান, আর আপনি যদি দেশের শৃঙ্খলা নষ্ট করেন, আইন হাতে তুলে নেন, দেশে যাইতে পারবেন কোনদিন ক্ষমতায়? অরাজকতা তৈরি হবে, অন্য শক্তি এসে তো ক্ষমতা দখল করে ফেলবে, আপনার আশা তুলে মাটি হয়ে যাবে। 5 দিনের আনন্দ নিয়ে কি করবেন ভাই? 5 বছরের আনন্দ তো সামনে পড়ে আছে, অপেক্ষা করেন, ধৈর্য ধরেন। কার অভাব আছে, অনটন আছে, কার ছেলে চাকরি হয় নাই, কার প্রমোশন হয়নি, অবশ্যই সেগুলো আমরা দেখভাল করবো। কিন্তু আপনি যদি ক্ষমতা প্রয়োগ করেন, বল প্রয়োগ করেন, এখানে দল আপনাকে সমর্থন করবে না। আমরা ডাকাতের দল না, আমরা চোরাকারীর দল না, আমরা দুর্নীতিবাজের দল না, আমরা চাঁদাবাজের দল না। সুতরাং আমার পার্টির চেয়ারম্যানের পরিষ্কার মেসেজ, ইতিমধ্যে রাজীব ভাই বলেছে যে কত বড় বড় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমার সঙ্গে যে সাংগঠনিক সম্পাদক, তার 3 জন অব্যাহতি পেয়েছে, 3 জন, রাজশাহী, বরিশাল, ফরিদপুর। সেখান থেকে কি আমরা মেসেজ পাচ্ছি না যে দল কত কঠিন? কারণ দুষ্কৃতিকারী যদি দলের ভিতরে কোনো ঘুণ ধরায় দেয়, কোনো কাঠে যদি ঘুণ ধরে, কোনো ফার্নিচারে ঘুণ ধরে, সেটা কিন্তু বেশি দিন লাস্টিং হয় না। তো যারা ঘুরে ঘুরে খায় বিএনপিকে, নব বিএনপি আবার জাগ্রত হয়েছে এখন, ঠিক আছে। তুই কেমন ভাই, এতদিন তো মিছিল মিডিল দেখুন, হঠাৎ কেমন তুই একটা নাম পান্তাবি বেরিয়ে আসবে? ভাইজান তোমরা সেটা জানেন না, না করবি তো জানো না কি হয়েছিল। কারণ ওর বাড়ির পুলিশ গেছিল, ও একবার পুলিশ গেছে, মামলা হয়েছিল, বলা মামলা লেগছিল, এই লাইন টেন করিয়া নাম কাটিয়ে সে পুলিশ একদিন গেছে জন্য 10 বছর তার চেহারা আমি দেখি নাই। আর আমাদের যারা জেল খাটলো, খুন হইল, গুম হইল, রাজপথ প্রকম্পিত করলো, জীবনকে বাজি রাখলো, তাদের মূল্যায়ন আগে হবে। তবে ওদেরকে আমরা বাদ দিতে চাই না, কিন্তু নেতৃত্বের জায়গায় বসাবো না, নেতৃত্বের জায়গায় দেওয়া যাবে না। কারণ এরা কাপুরুষ, এরা ভীতু, এরাই প্রচার করেছে শেখ হাসিনা মরা পর্যন্ত বিএনপি আসতে পারে না, কি বলে নাই? এরাই বলছে। সুতরাং তাদেরকে আমি বলি, আমাদের সঙ্গে থাকেন, কোনো সমস্যা নেই, মাথা বেশি বাইর করবেন না। আর এখন আমাদের কিছু নেতা শার্টের বোতাম ছিল একটা খোলা, এখন 3টা খুলছে। বিএনপি পাওয়ার এসে গেছে, ভাবে অন্যরকম। ইউনুস সাহেবের টেবিলে যা থাপড় মারতেছে, ইউনুস সাহেব আমার কথা মতো চলতে হবে। এলজিডির এসিএমকে বলছে আমি যা বলবো তাই হবে, কারো কথায় কোনো কাজ হবে না, কাজ হবে নিয়মের ভিতরে, শৃঙ্খলার ভিতরে। কোন ব্যক্তির কথায় কোনো প্রশাসন পরিচালিত হবে না। কোন সিদ্ধান্ত যদি নিতে হয়, দলগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে প্রশাসনকে জানিয়ে দেব, বল প্রয়োগ চলবে না। প্রচুর স্কুল কলেজ মাদ্রাসায় দুর্নীতি হয়েছে, হেডমাস্টার সাহেব আর সভাপতি সাহেব যোগসাজে নিয়োগ দিয়েছে আর টাকা নিয়েছে। খেলের বাড়ি দোতলা করেছে, দোতলার পর বউ কয় আমার বাড়ি 3 তলা, তোমরা কি আর 2টা নিয়োগ দিতে পার না? বলে এই সামনের বার দিব। তারপরে আবার আর একটা নিয়োগ দিয়ে বাড়ি করছে 3 তলা। মাস্টার সাহেবরা খেয়াল করো, সব মাস্টার তা না, কিছু সংখ্যক। আপনারা একটা পবিত্র পেশায় জড়িত ছিলেন। আমার নাসারিয়া মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা, প্রিন্সিপাল সহ দেখা করতে গেল, এগুলো আপনি অন্যায়গুলো কেন বললেন? আপনার টুপি দাড়ি ইমাম মসজিদের আপনি কেন বললেন? স্যার আমি চাপে ছিলাম। কিরকম চাপে? কারণ আমার চাকরি চলে যাই, কথা না শুনবে। রেজেকের মালিক কে? উনি কয় আল্লাহ। আপনার রেজেকের মালিক কিন্তু শ্বশুরপুরে আমার মতি আসছে,
আপনি কেন ভয় পেলেন? আপনার বিরুদ্ধে মামলা হয়নি। সুতরাং যারা দুর্নীতি করে এই সমস্ত নিয়োগ কাজে জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে আমরা নিয়ম মাফিক আইনগতভাবে মামলা রুজু করব। চাকরি থেকে তাদেরকে অবশ্যই যেতে হবে, কিন্তু সেটা শৃঙ্খলার মধ্যে। 15 বছর দেখেছেন আর 15টা দিন সহ্য হয় না, স্কুল মাদ্রাসায় গিয়ে পদত্যাগ পত্র লিখে দিচ্ছে। এই কাজটা আপনারা করেন না। যারা বেশি খারাপ তাদেরকে বলেন আপনি দায়িত্ব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারকে দিয়ে দেন, অন্য শিক্ষকের হাতে দিয়ে দেন, আপনি ছুটি নিয়ে থাকেন। আমরা তদন্ত শেষ করব। নতুন গভর্নিং বডির রূপরেখা ইতিমধ্যে সরকার জারি করেছে। সেই গভর্নিং বডির মাধ্যমে তার দুর্নীতি তদন্ত করে তাকে চাকরি থেকে চিরদিনে বহিষ্কার করে দেওয়া হবে। কিন্তু আপনি যদি আপনার স্বার্থ ব্যবহার করে দলকে ক্ষমতাবান মনে করে স্কুল কলেজে গিয়ে জোর করেন, এটা করবেন না। প্রয়োজনে তাকে ছুটি দিতে বলে। আর সমস্ত স্কুল কলেজের বাচ্চাদেরকে স্কুলমুখী করে তোলেন। শিক্ষা জাতির মেরুদণ্ড। দীপুমণি তো শিক্ষা ধ্বংস করে দিয়েছে। একটা ভাইস চ্যান্সেলর নিয়োগ করতে 1 কোটি টাকা ঘুষ খেত, প্রিন্সিপাল নিয়োগ করতে 50 লক্ষ টাকা ঘুষ খায়। সেই দেশের শিক্ষকের মেরুদণ্ড থাকে? সে জাতির সঙ্গে কিছু বলতে পারে, ছাত্রছাত্রী কিছু বলতে পারে না, ব্যক্তিত্ব তো নাই বেশিরভাগ। সুতরাং এই শিক্ষার পরিবেশকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এটা যদি আমরা না করতে পারি, জাতি অন্ধকারে নিমজ্জিত থাকবে। আর সবচেয়ে বড় জিনিস হলো, সমাজে অনেক সামাজিক অপরাধ রয়েছে, মাদক রয়েছে, যৌতুক রয়েছে, বহু বিবাহ রয়েছে, বাল্য বিবাহ রয়েছে। এগুলো আলোকিত লালমনিরহাটের একটা সামাজিক আন্দোলন আমার ছিল, সেটা আমরা পুনরায় চালু করব, যাতে করে মানুষকে অপরাধ জগৎ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা যায়। কিন্তু আমি মনে করি, কেউ যদি ধারণা করে দুলুভাই তাকে বড় বাড়ি আমার খবর তো জানে না। আমি শহরে খবর রাখি, কম আর বেশি। ইতিমধ্যে হাতিবান্ধার 4টি ইউনিয়নের শাস্তিমূলক ব্যবস্থা কিন্তু গ্রহণ করেছি। খবর পাননি আপনারা? আরো আমার কাছে তদন্তের অনেক রিপোর্ট আছে। মঞ্চে যারা ঘোরাফেরা করে তাদের মধ্যে অনেকে জড়িত আছে। সব খবর আমার কাছে আছে। আমি আজকে মেসেজ দিয়ে গেলাম, সাবধান সাবধান সাবধান। আর যেন শুনি না কোনো চাকাবাজি, কোনো বল প্রয়োগ, ক্ষমতার অপব্যবহার বিএনপি করবে না, করবে না। বিএনপি সাথে সুন্দর আওয়ামী লীগের মতো যদি আমরা হই, একই পরিণতি হবে আমাদের। আওয়ামী লীগ তো ভাই কোন রকম পালাই দিয়ে গেছে দশের দেয়া। আপনার তো ইন্ডিয়াও টাকা দিবে না। ব্রয়লার মুরগি যে পড়ে না, গ্রিল করে, ওই গ্রিল করি না এত সুন্দর রাখবে, সেই দিকটা খেয়াল রাখবে। সুতরাং আমরা মনে করি যে ছাত্র বৈষম্য আন্দোলনে যারা আত্মহত্যা দিয়েছে, রক্ত দিয়েছে, তাদের রক্ত যাতে বৃথা না যায়, তাদের চেতনা যাতে পুনরুদ্দীন হয়। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, সেই সূর্য মধ্য গগনে আসবে, গোটা বাংলাদেশকে আলোকিত করবে এই সূর্য। সুতরাং সেই বাংলাদেশ আমরা করতে চাই, মানবিক বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, মেধাভিত্তিক বাংলাদেশ। সেই বাংলাদেশে যদি 5 জন সঙ্গী আমাদের সঙ্গে থাকে, তাদেরকে নিয়ে আমরা পথ চলবো, দুষ্টু গরুকে নিয়ে আমরা পথ চলবো। এটা আমার চেয়ারম্যানের বার্তা, আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। কঠিনতম বার্তা। ইতিমধ্যে অনেক জেলা কমিটিকে উনি বিলুপ্ত ঘোষণা করেছেন, প্রতিদিন রিপোর্ট দিচ্ছি। গত 3 দিন আগে আমাদের সঙ্গে ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে উনি বলেছেন, সব তথ্য আমার কাছে আছে, যদি এই কমান্ডের বাইরে কেউ যায়, আজকে না পারি, 1 বছর পর না পারি, 3 বছর পর আঙ্গুলটা এইভাবে দেখায় বলবো, বর্ষির কল দিয়ে টানি নিয়ে আসবো আমি। কারণ দলকে ক্ষতি করবে সেই কর্মী আমরা দলে রাখবো না। এই দল 17 বছর বিরোধী দল থাকতে কি আত্মত্যাগ, কি লড়াই, কি সংগ্রাম, কি রক্তপাত, কি কঠিন পদযাত্রার মধ্য দিয়ে আমরা এসেছি একটা সম্ভাবনার জায়গায়। আলো আমরা দেখতে পাচ্ছি টানেলের মুখে, সে আলো যদি কেউ অন্ধকার করে দেয়, তাকে আমরা দলে রাখবো। আমি বলে গেলাম, আপনারা আমাদের মেসেজটা ইউনিয়ন করছে, সবাইকে জানিয়ে দেন, সবাইকে ভালোবাসেন, বুকে টেনে নেন, বুকে তুমি দেখেন থাকো। হ্যাঁ, সুতরাং মানুষকে ভালোবাসেন, ভালোবাসা নিয়ে থাকতে চাই। পুলিশ পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে, বিজিবি র্যাব পাহারা দিয়ে যে মানুষকে রক্ষা করতে পারে না, সেটা প্রমাণিত হয় নাই? কি কথা বলেন না কেন, হয় নাই?
বুলেটের যে মানুষের শক্তি যে বেশি সেটা প্রমাণ হয় না। আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী সাবেককে একটা পুলিশ অফিসার বলতেছে, স্যার একটা গুলি করে একটা মারা যায়, লোক সরে না, মৃত্যুকে জয় করেছিল। সুতরাং মনে রাখতে হবে সকল ক্ষমতার মালিক জনগণ, উপরে আল্লাহ আমাদের। সুতরাং তার বাইরে যেন আমরা না যাই। সকল মানুষকে আমরা সাথে নিয়ে পথ এগিয়ে যেতে চাই, আলোকিত বাংলাদেশ গঠন করতে চাই, গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে চাই। লালমনিরহাটকে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়ে সারা বাংলাদেশকে লালমনিরহাটকে পরিচিত করতে চাই। যারা দুর্নীতি স্বজনপ্রীতি করে বাংলাদেশের এই অঞ্চলকে কুলুষিত করেছে এই জনপ্রতিনিধি নামকা অবস্থা, তারা সবাই পলাতক। কেন পলাতক? তাদের মুখে কোনো সাহস নেই, কারণ অপরাধীরা কোনোদিন সাহস সঞ্চয় করতে পারে না। সুতরাং আমরা যেন অপরাধী না হয়ে মানুষ হিসেবে মানুষের সামনে দাঁড়াতে পারি, এটাই হলো আমার আহ্বান। আশা করি প্রচন্ড গরমে অনেকক্ষণ ধরে আমাদের বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর একটি বিষয় রাজীব ভাই বলেছে, সেটাও আমি বলি, সামনে আমাদের দুর্গা উৎসব রয়েছে হিন্দু সম্প্রদায়ের, সেই উৎসব যাতে আনন্দঘন শান্তিপূর্ণভাবে পরিবেশিত হয় সে ব্যাপারে যার যার অবস্থান থেকে সবাই সহযোগিতা